বাংলাদেশের মাটিতে পা রেখে তারেক বললেন, আই হ্যাভ এ প্ল্যান। মার্টিন লুথার কিং তার একটি বিখ্যাত ডায়লগ আছে, আই হ্যাভ এ ড্রিম। আজ এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে আমি বলতে চাই, আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অফ মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি। প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে। আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, ইনশাআল্লাহ আমরা আই হ্যাভ এ প্ল্যান বাস্তবায়ন করতে সক্ষম হব। নির্বাচনী আবহে নতুন দেশ গড়ার স্বপ্ন দেখাচ্ছেন তিনি। ইউনূসের বাংলাদেশে যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারেনি ইঙ্গিতে সেটাও স্পষ্ট করেছেন তারেক। তবে শুধু তারেক নয়, ওয়াকিবহাল মহল বলছে বাংলাদেশকে নিয়ে প্ল্যান রয়েছে ভারতেরও। জানিয়ে আলোচনা করব আজকে দ্য ব্রিফিং রুমের আরও একটি পর্বে। সঙ্গে আমি অভ্র। 17 বছর পর বাংলাদেশে প্রত্যাবর্তন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের। সঙ্গে এসেছেন তার স্ত্রী জুবাইদা এবং কন্যা জাইমা রহমান। গত বৃহস্পতিবার বড়দিনের দিন বাংলাদেশের সময় অনুযায়ী বেলা 11:39 ঢাকা বিমানবন্দরে অবতরণ করে তারেকের বিমান। তাকে স্বাগত জানাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ একাধিক তাবর নেতারা পৌঁছে গিয়েছিলেন বিমানবন্দরে। সেখান থেকেই তারেকের প্রথম খালি পায়ে নিজের দেশের মাটিকে স্পর্শ করা, তারপর সরাসরি বাসে উঠে রওনা দেওয়া ঢাকার পূর্বাচলে 300 ফিটের দিকে। সেখানেই আয়োজন হয়েছিল গণসংবর্ধনা সভা। 25শে ডিসেম্বর দেশে ফিরলেন তারেক রহমান। 30শে ডিসেম্বর সকাল 6টায় মৃত্যু খালেদা জিয়া। হিসেব স্পষ্ট, উত্তরাধিকার সূত্রে তারেকের কাঁধে এবার বড় দায়িত্ব, যা সম্ভবত তিনি আগেই টের পেয়ে গিয়েছিলেন। তাই যে তারেক রহমান 17 বছর আগে বাংলাদেশ ছাড়ার সময় বলে গিয়েছিলেন তিনি আর কোনোদিনও এবং কখনোই রাজনীতি করবেন না, সেই তারেক রহমান দেশে ফিরতেই সরাসরি নামলেন রাজনীতিতেই। মায়ের মৃত্যুর ঠিক আগের দিন অর্থাৎ 29শে ডিসেম্বর রিটার্নিং অফিসারের কাছে গিয়ে ঢাকা 17 এবং বগুড়া 6 আসনে নিজের মনোনয়নপত্র জমা দিয়েছেন তারেক রহমান। এই পর্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোনটি বলুন তো? খালেদা জিয়ার প্রয়াণের পর নয়াদিল্লি জানালো বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেষকৃত্যে ভারতের প্রতিনিধি হিসেবে যেতে চলেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি গেলেনও, তবে খালি হাতে নয়। খালেদা পুত্রের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লেখা একটি চিঠি তিনি তুলে দিয়েছেন তারেক রহমানের হাতে। চিঠির প্রসঙ্গ খালেদা জিয়ার হাত ধরে দিল্লি এবং ঢাকার দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত। খালেদা জিয়া নেই, তারেক রহমান দেশে ফেরার পর বাংলাদেশ অনেকটাই শান্ত। হাদির হত্যা থেকে তারেকের আসার আগের দিন পর্যন্ত যেভাবে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল তা এখন অনেকটাই স্থিতিশীল। বিএনপি ব্যস্ত আওয়ামী লীগের ভোট ব্যাংক টানতে, জামায়াত এনসিপি ব্যস্ত নিজেদের রাজনৈতিক সমীকরণ তৈরি করতে। যা ঘিরেও রয়েছে বিবাদ। ছাত্র আন্দোলন থেকে উঠে আসা ছাত্র নেতারা যখন এনসিপি তৈরি করলো, সেই সময় তাদের মুখে শোনা গিয়েছিল মধ্যপন্থী রাজনৈতিক ভাবধারার কথা, কিন্তু ভোটের খেলায় সবটাই বদলে গিয়েছে। এনসিপি হাত মিলিয়েছে জামায়াতের সঙ্গে, তারপর দলে দেখা গিয়েছে ভাঙন, এক এক করে হাত ছেড়েছে অন্যতম মুখেরা। ওয়াকিবহাল মহলের মতে আওয়ামী লীগহীন বাংলাদেশে বিএনপি একমাত্র বৃহত্তম রাজনৈতিক দল। সুষ্ঠু ভোট হলে তাদের ক্ষমতা দখলের সম্ভাবনা সবচেয়ে বেশি। হাসিনা দেশে নেই, তার কোনো রাজনৈতিক উত্তরাধিকারও নেই, কিন্তু বাংলাদেশের রাজনীতিতে নিজের ব্যাটন তারেকের হাতে তুলে দিয়ে গিয়েছেন খালেদা জিয়া। তাই দিল্লির আস্থাও এখন সেই খালেদা পুত্রের নেতৃত্বেই। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চিঠিটা উল্লেখ করা প্রয়োজন। খালেদা জিয়ার নেতৃত্বের স্মৃতিচারণ করে তারেকের উদ্দেশ্যে মোদী লিখেছেন, 2015 সালের জুনে ঢাকায় বেগম সাহিবা অর্থাৎ খালেদা জিয়ার সঙ্গে আমার সাক্ষাৎ ও আলাপচারিতার কথা ভীষণ মনে পড়ছে। তিনি বাংলাদেশের উন্নয়ন এবং ভারত বাংলাদেশের সম্পর্ক মজবুত করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আমার বিশ্বাস তার দৃষ্টিভঙ্গি এবং রাজনৈতিক উত্তরাধিকার টিকে থাকবে। আমি নিশ্চিত বিএনপিতে আপনার যোগ্যতা তার আদর্শকে এগিয়ে নিয়ে যাবে। বার্তা খুব স্পষ্ট, হাসিনাহীন বাংলাদেশে তারেক রহমানকেই এগিয়ে রাখছে ভারত। কিন্তু কেন? তারেকের ভারত বিরোধী মনোভাব নিয়েও তো কম গুঞ্জন তৈরি হয়নি। 2001 সাল বাংলাদেশে সরকার গড়ল বিএনপি, তবে একক নয়। তৎকালীন সময়ে মোট 345টি আসনের মধ্যে 193টি আসন পেয়েছিল তারা, আর ম্যাজিক ফিগার দখলে সঙ্গে নিয়েছিল জামায়াতকে। সেই বছর তারা পেয়েছিল মোট 17টি আসন।
এই সময় হাওয়া ভবন ছিল তারেক রহমানের কার্যালয়। তখন দলের অন্দরে খালেদা জিয়ার সমান্তরাল শক্তি হিসেবে উঠে এসেছেন তারেক। কেউ কেউ কটূক্তি করে বলেন গণভবন থেকে সরকার চালাতেন খালেদা জিয়া আর হাওয়া ভবন থেকে দেশ চালাতেন তারেক রহমান। তাই তো দলের গবেষণা ও প্রশিক্ষণের জন্য যে অফিস তৈরি হয়েছিল সেটিকে নিজের অফিসেই পরিণত করেছিলেন তিনি। তবে এটা শুধুই রাজনৈতিক কার্যালয় ছিল না। একাংশের অভিযোগ গোটা দক্ষিণ এশিয়া জুড়ে অস্ত্র পাচারের কেন্দ্র ছিল এই হাওয়া ভবন। এমনকি ভারত বিরোধী সন্ত্রাসী গোষ্ঠী উলফার কাছে মদত যেত এই হাওয়া ভবন থেকেই। এবার সেই তারেক রহমানই কি আস্থা রাখছে দিল্লি? যদি রেখেও থাকে তাহলে প্রশ্ন হচ্ছে এমন পরিণতি কেন? রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন নয়াদিল্লির হাতে আর কোনো বিকল্প নেই। আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচন। তাতে কোনোভাবে যদি জামায়াত এনসিপির মতো দল মাইলেজ পেয়ে যায় তাহলে তা ভারতের পক্ষে আরও উদ্বেগের পরিস্থিতি তৈরি করবে। জামায়াতের মতো কট্টরপন্থী দল ক্ষমতায় এলে মৌলবাদ বাড়তি গতি পাবে, যার নানা নজির ইতিমধ্যেই শাসনহীন বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে তারেকই একমাত্র বিকল্প, বা বলা চলে একমাত্র পথ। আর কোনো পথ নেই বলেই মনে করছে নয়াদিল্লি। তাই আস্থা রাখতে হবে সেই তারেকেই, রাখতে হবে নজরও। আপনারা দেখছিলেন TV9 বাংলা ডিজিটাল।